গল্পকথার ঝুলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমি আপনাদের পড়ে শোনাব মঞ্জিল সেনের লেখা একটি ভৌতিক গল্প, ভাড়া বাড়ি। লেখক মঞ্জিল সেন সম্বন্ধে নিশ্চয়ই আর কিছু আপনাদের বলতে হবে না। মঞ্জিল সেন মানে জমজমাট ভৌতিক গল্প, রহস্য গল্প। একটি ছোট পরিবার কলিকাতায় বদলি হয়ে এসে অত্যন্ত কম ভাড়ায় একটি বাড়ির খোঁজ পেল তারা, এবং সত্বর তারা সংসার পেতে বসল সেই ভাড়া বাড়িতে। কিন্তু তারপর তাদের সঙ্গে কি হলো জানতে হলে শুনতে থাকুন মঞ্জিল সেনের লেখা ভৌতিক গল্প, ভাড়া বাড়ি। অনেকদিন পর কলকাতায় বদলি হয়ে এসে বাড়ির সমস্যায় পড়লাম। মনিকার কোনো বাড়িই পছন্দ হয় না। ওকে অবশ্য দোষ দেওয়া যায় না। এতদিন কানপুরে খোলামেলা বাংলো ধরনের কোয়ার্টার, বাগান, এমনকি চাকরদের জন্য পর্যন্ত আলাদা থাকার ব্যবস্থা, এইসবের পর এখানকার ঘিঞ্জি এলাকায় খুদে খুদে ঘরে ওর মন উঠবার কথা নয়। আমি যখন অফিসে থাকি তখনও বাড়ি দেখে বেড়ায়। খবরের কাগজের বিজ্ঞাপন ছাড়াও জনা কয়েক বাড়ির দালালও ইতিমধ্যে জুটেছে। বাড়ি দেখার বিষয়ে ওর অদম্য উৎসাহ। সেদিন অফিস থেকে ফেরার সঙ্গে সঙ্গে মনিকা প্রায় ছুটেই আমার সামনে এলো। ওর দু চোখ উজ্জ্বল, উত্তেজনায় ফর্সা মুখ লালচে দেখাচ্ছে। উত্তেজিত হয়ে বলল, জানো, আজকে একটা দারুণ বাড়ি দেখেছি, ভাড়াও ভীষণ কম। খুশিতে ও যেন ডগমগ করছে। আমি একটু কৌতূহলী হয়ে ওর মুখের দিকে তাকালাম। ও বলতে থাকে, বাড়িটা হচ্ছে পার্ক সার্কাসে, একটু নিরিবিলিও আছে। একতলায় দুটো বেডরুম আর একটা ড্রয়িং রুম, রান্নাঘর, ভাড়ার ঘর বেশ বড় বড়। দোতলায় 3টে বেডরুম, একটা বাথরুম, চওড়া বারান্দা। ভাড়া মোটে 250 টাকা। মনিকা বিজয়িনীর মতো তার কথা শেষ করল। আমি অবিশ্বাসের হাসি হেসে বললাম, তুমি নিশ্চয়ই কোনো জোচ্চোরের পাল্লায় পড়েছ। একটা দোতলা পুরো এত বড় বাড়ি 250 টাকা ভাড়া? হু, হয় নাকি? মনিকা রেগে বলে, তুমি তো অমন কথা বলবেই, একটুও গতর নাড়াবে না, বাড়িতে বসে বসে শুধু বাক্কি ঝাড়বে। আমি গৃহশান্তির আশায় তাড়াতাড়ি বললাম, আহা, আমার কথাটা তো আগে শোনো। আজকাল কত রকমের মানুষ ঠকানোর ফিকির বেরিয়েছে তা জানো? হয়তো বাড়ি ভাড়া নেবার পর জানা গেল যাকে বাড়িওয়ালা জেনে সরল বিশ্বাসে টাকা পয়সা দিয়েছ সে একজন ভণ্ড, জাল বাড়িওয়ালা সেজে আমাদের ঠকিয়েছে। মনিকা আমার দিকে অনুকম্পার দৃষ্টিতে তাকিয়ে বলল, অত কাঁচা মেয়ে আমাকে পাওনি। বাড়িওয়ালার সঙ্গে দেখা করে বাড়ির দলিল আমি দেখে এসেছি। আর কি করা, এরপর আমার আর কথা থাকতে পারে না। বাড়িটা যখন এতই ভালো, ভাড়াও নামমাত্র, তবে খালি পড়ে আছে কেন? এ প্রশ্ন করার মতো সাহস আমার আর হলো না। পরদিন ছিল রবিবার। মনিকা আমাকে নিয়ে বেরুলো, বাড়িটা দেখাবে আর সেই সঙ্গে বাড়িওয়ালার সঙ্গে পাকা কথা বলে আসবে। বাড়িটা দেখে আমি কিন্তু সত্যি হাঁ হয়ে গেলাম। পুরনো বাড়ির সন্দেহ নেই, জায়গাটাও নির্জন, কিন্তু একটু রংচং করে নিলে আজকালকার বাজারে বেশ মোটা টাকা ভাড়া সহজেই পাওয়া যায়। বাড়িওয়ালা থাকেন গড়িয়াহাট রোডে। তার সঙ্গে দেখা করতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম বাড়িটা আসলে এক নিঃসন্তান বিধবা ভদ্রমহিলার। মনিকা যার সঙ্গে কথা বলেছিল তিনি হলেন ভদ্রমহিলার ভাইপো। আজ সরাসরি ভদ্রমহিলার সঙ্গেই কথাবার্তা হলো।
আমরা বাড়িটা নেব শুনে তিনি খুব খুশি হলেন। বললেন চুনকাম করিয়ে দেবেন, ভাড়া মাসে ওই 250 টাকা, কিন্তু 1 মাসের ভাড়া আগাম দিতে হবে। একটা ভালো দিন দেখে আমরা পার্ক সার্কাসের বাড়িতে জিনিসপত্র গুছিয়ে নিয়ে এসে উঠলাম। আমরা অর্থে আমি আর মনিকা ছাড়াও আমাদের 5 বছরের মেয়ে খুকু আর ছোকরা চাকর রাম। সেটা ছিল একটা ছুটির দিন। আমি সন্ধ্যাবেলা একখানা মোটা বই নিয়ে আয়েশ করে বসেছি। মনিকা খুকুকে নিয়ে বেরিয়েছে। আমি একটা সিগারেট মুখে দিয়ে দেশলাইয়ের জন্য পকেট হাতড়াচ্ছি। এমন সময় নজরে পড়ল সামনের টেবিলের ওপর দেশলাইটা রয়েছে, কিন্তু একটু আগেও তো ওটা দেখেছি বলে আমার মনে পড়ল না। যাই হোক, মনের ভুল ভেবে আমি হাত বাড়িয়ে দেশলাইটা নিলাম। খানিক বাদে মনিকা ফিরে এলো। ওর মুখে একটা উত্তেজনা লক্ষ্য না করে পারলাম না। আমার মুখোমুখি একটা চেয়ারে বসে ও বলল, বাড়িটা এত সস্তায় ভাড়া পেয়েছি কেন জানো? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে চোখ তুললাম। ও বলল, এটা ভুতুড়ে বাড়ি। আগে যারা ভাড়া নিয়েছিল কেউ নাকি 1 মাসও তো দূরের কথা, 15 দিন পর্যন্ত টিকতে পারেনি। অনেক দিন খালি পড়েছিল, তাই ভাড়া এত সস্তা। দেখলে না, আমরা বাড়িটা নেব শুনে ভদ্রমহিলার আনন্দ যেন আর ধরছিল না। আমি অবিশ্বাস ভরে ঠোঁট বাঁকালাম। মনিকা কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করেই বলে চলল। বলল, ওই মোড়ের মাথায় যে হলদে বাড়িটা দেখছো, ওই বাড়ির ভদ্রমহিলার সঙ্গে আজ আলাপ হলো আমার। ওরা এখানকার অনেক দিনের বাসিন্দা। ওর মুখেই শুনলাম বেশ কয়েক বছর আগে এই বাড়িটা ছিল বাসুদেব রায়চৌধুরী নামে এক ভদ্রলোকের। ভদ্রলোক, তার স্ত্রী আর আমাদের খুকুর মতো 5 বছরের একটা মেয়ে নিয়ে তাদের সংসার ছিল। মেয়েটি নাকি তার মা বাবার খুব আদরের ছিল, আর অত ছোট হলে কি হবে, খুব গিন্নি ছিল। একদিন দোতলা থেকে নামবার সময় পা পিছলে ও সরাসরি একতলায় পড়ে যায়, আর সেই যে জ্ঞান হারিয়েছিল আর জ্ঞান ফেরেনি। হাসপাতালে নিয়ে যাবার আগেই মারা যায়। এই ঘটনায় স্বামী স্ত্রী একেবারে ভেঙে পড়েছিলেন। কিছুদিন পরে তারা বাড়ি বিক্রি করে কাউকে না জানিয়ে কোথায় যে চলে গিয়েছেন, কেউ আর তাদের খবর জানে না। সেই বাড়িটা কিনেছিলেন আমাদের বাড়িগুলির স্বামী। তাদের ছেলেপুলে ছিল না। কিছুদিন যাবার পরই বাড়িতে এমন সব ঘটনা ঘটতে লাগলো যাতে ওরা ঘাবড়ে গেলেন। ওদের চোখের সামনে থেকেই নাকি জিনিসপত্রগুলো শূন্যে ভেসে উধাও হয়ে যেত। অদৃশ্য কেউ যেন সেগুলোকে হাতে করে নিয়ে চলে যাচ্ছে, এই রকম মনে হতো। ওরা ভয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন। তারপর থেকেই ভাড়া দেবার চেষ্টা করে আসছেন, কিন্তু কেউই বেশি দিন টিকতে পারেনি জানো। আমি একটু বিদ্রূপ করে বললাম, ও তাহলে 5 বছরের একটা বাচ্চা মেয়ের ভূত। মনিকা কিন্তু আমার বিদ্রূপ গায়ে মাখল না। ও যেন গভীরভাবে কি চিন্তা করছে। হঠাৎ বলে উঠল, বাচ্চা মেয়েটির জন্য না আমার খুব দুঃখ হচ্ছে জানো। ও বোধহয় এখন এই বাড়িতে ওর মা বাবাকে খুঁজে বেড়াচ্ছে। ভূত প্রেত সম্বন্ধে আমার কোনোদিনই কৌতূহল বা বিশ্বাস ছিল না। একটু পরিহাস করে আমি বললাম, মেয়েটির সম্বন্ধে তো যা বলছো তাতে তো মনে হচ্ছে বেশ ভালো মেয়ে ছিল, তবে আগে যারা ভাড়া এসেছিল তাদের উপর সে দৌরাত্ম্য করতো কেন? মনিকা একটু চিন্তিত কণ্ঠে বলল, মনে হয় তার ওদের পছন্দ হয়নি। কয়েক মুহূর্ত পরে ও আবার বলে উঠল, আমরা যদি ওকে একটু শান্তি দিতে পারি তবে বোধহয় ও কিছু করবে না। তবে খুকুর জন্যই আমার যা একটু ভাবনা। ওরই তো সমবয়সী ছিল,
ছোটরা আবার অনেক কিছু অনুভব করে যা আমরা বড়রা ঠিক বুঝতে পারি না। আমি আর মনিকা এইসব আলোচনা করছি, হঠাৎ দেশলাইয়ের কথাটা আমার মনে পড়ল। আমার মনটা যেন কেমন খুঁতখুত করতে লাগলো। পরদিন রাত্রে আর একটা ঘটনা ঘটল। মনিকা প্রায় হুড়মুড় করে ঢুকে পড়ল, জানো, এইমাত্র একটা কাণ্ড হলো। আমি কিচ্ছু জিজ্ঞাসা করার সুযোগই পেলাম না, ও বলেই চলল। আমি রান্না করছিলাম, উনুন থেকে কড়াটা নামাবো বলে সাঁড়াশি খুঁজছি, হঠাৎ পেছন থেকে কে যেন ওটা বাড়িয়ে দিল। আমি ভাবলাম বোধহয় রাম। পরে পেছনে ফিরে দেখি কেউ নেই। আমার কেমন একটু সন্দেহ হলো। রামকে ডাকলাম। ও ভাড়ার ঘরে বসে রুটি বেলছিল। আমার প্রশ্ন শুনে অবাক হয়ে বলল, রান্নাঘরেও নাকি আসেইনি। আমি এবার সত্যি একটু চিন্তায় পড়লাম। বললাম, দেখো গে যাও, খুকু দুষ্টুমি করে তোমাকে সাঁড়াশি দিয়ে ফের পালিয়ে গেছে। মনিকা বলল, না, ও হাতের লেখা লিখছিল। তাছাড়া আমি যে সাঁড়াশি খুঁজছিলাম তাও জানবে কেমন করে? কথাটা সত্যি ভাববার মতো বিষয়। আমি চুপ করে রইলাম। মনিকা আবার বলে উঠল, একটা জিনিস বুঝতে পারছি, ও আমাদের কোনো ক্ষতি করতে চায় না, বরং সাহায্যই করতে চায়। তোমাকে আগে বলিনি, অনেক সময় খুঁটিনাটি জিনিস দরকার মতো আমি হাতের কাছে পেয়ে গিয়েছি। যেন ঠিক কোন সময় কোন জিনিসটা লাগবে তা বুঝে কেউ আমার হাতের নাগালের মধ্যে রেখে দিয়েছে। আমারও মুখ ফসকে বেরিয়ে গেল, আশ্চর্য। মনিকা বলল, আমি কিন্তু সহজেই বাড়ি ছাড়ছি না। আমি বেশ বুঝতে পারছি যে আমরা এই বাড়িতে আসায় ও মোটেই অসুখী হয়নি, বরং আমাদের ওকে খুব ভালো লেগেছে, ওরও আমাদের খুব ভালো লেগেছে। আবার বলল, জানো, বোধহয় আমার মধ্যে ওর মাকে খুঁজে পেয়েছে। অনেক সময় আমার মনে হয়েছে যেন আমার পায়ে পায়ে কেউ হাঁটছে। খুকু মনে করে আমি ফিরে তাকিয়েছি, কিন্তু কাউকে দেখতে পাইনি। আরও কয়েকটা দিন কেটে গিয়েছে, তেমন উল্লেখযোগ্য আর কিচ্ছু ঘটেনি। সেদিন অফিস যাবার সময় পোশাক পরে টেবিলের ওপর থেকে পার্সটা নিতে গিয়ে দেখলাম সেটা নেই। তাড়াহুড়োয় কোথায় রাখলাম এই ভেবে পকেট হাতড়াচ্ছি, টেবিলের ড্রয়ার খুলে সব উল্টে পাল্টে দেখছি। এমন সময় মনে হলো পাশেই কোনো কচি মেয়ে যেন খুক খুক করে দুষ্টুমির হাসি হাসল। খুকু দুষ্টুমি করছে ভেবে ফিরে চাইলাম, কিন্তু কেউ তো নেই। আবার ঘুরে দাঁড়ালাম, হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। পার্সটা টেবিলের ওপরে হাতের কাছেই আছে। ও কি আমার সঙ্গে খেলা করছিল? বাপ মায়ের আদরের মেয়েরা অনেক সময় যেমন দুষ্টুমি করে খেলা করে। আমি কিন্তু ভয় পাইনি একটু। আর একদিন সন্ধ্যার পর মনিকা আর খুকু ওপরে আমাদের শোবার ঘরে বসেছে। কেন জানি পড়তে কিচ্ছু ভালো লাগছে না। শীত পড়েছে বলে দরজাটা ভেজানো ছিল। হঠাৎ দরজাটা আস্তে আস্তে খুলে গেল। আমার স্পষ্ট মনে হলো ছোট্ট কেউ পা টিপে টিপে ঘরে ঢুকল। তারপর আবার দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। মনিকার দিকে তাকিয়ে দেখলাম ও দরজার দিকে তাকিয়ে আছে, আর ওর চোখটা অস্বাভাবিক একটা দৃপ্তি। খুকু কিন্তু এক মনে পড়ে যাচ্ছে, ও কিচ্ছু টের পায়নি। অনুভূতি ছাড়া আর কিচ্ছু নয় এটা। কচি কচি পায়ে কেউ যেন এগিয়ে আসছে। মনিকাও সেটা অনুভব করছে, আমিও সেটা অনুভব করছি। আস্তে আস্তে ও বাঁ দিকে ঘাড় ফেরালো, যেন ওর পাশে কেউ বসেছে। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম মনিকার সুন্দর বড় বড় দু চোখে এক অপূর্ব কমনীয় ভাব ফুটে উঠেছে। ঠোঁটের ফাঁকে মিষ্টি হাসি।
খুকুর কথায় আমাদের দুজনের চমক ভাঙল। বলল, মা, আমার লেখা শেষ হয়ে গিয়েছে। খানিক বাদেই মনিকাকে উঠতে হলো। ওর রান্না করতে হবে। আমি স্পষ্ট দেখলাম ওঠার সময় ও বাঁদিকে ফিরে অনুচ্চ কণ্ঠে যেন বলল, এসো। মাঝে মাঝে বেশ মজার ব্যাপারও ঘটত। একদিন একতলায় বসবার ঘরে আমি সোফায় হেলান দিয়ে সেন্টার টেবিলের ওপর দুপা তুলে দিয়েছি। হঠাৎ অনুভব করলাম আমার ডান পায়ের পাতায় কেউ যেন কচি নরম আঙুল দিয়ে সুরসুরি দিচ্ছে। আমি চমকে উঠতেই কচি মেয়ের একটা চাপা হাসি মিলিয়ে গেল। আর একদিন মনিকা খুকুকে নিয়ে একটু বাইরে বেরিয়েছে, ফিরতে রাত হবে। আমি একটা বইয়ে ডুবে আছি। হঠাৎ মনে হলো কেউ আমার পাশে এসে দাঁড়িয়েছে। কচি বাচ্চা মেয়ের গায়ের মিষ্টি গন্ধ স্পষ্ট নাকে এসে লাগে। মনিকা একদিন দোকানে গিয়েছিল, ফিরে এসে বলল, জানো কি হয়েছে? আমি দোকান থেকে 1/2 পাউন্ড বিস্কুট কিনে দোকানদারকে টাকা দিয়েছি। দোকানদার চেঞ্জ দিয়ে একটা ট্রফি হাতে করে আমার মাথার উপর দিয়ে দরজার দিকে তাকিয়ে বলল, খুকি, এই নাও তোমার টফি। তারপরে একটু অবাক হয়ে বলল, এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল? আমিও কম অবাক হইনি। বললাম, কার কথা বলছেন? দোকানদার বলল, কেন, আপনার সঙ্গে যে ছোট্ট মেয়েটি এসেছিল। আপনি দোকানে ঢুকলেন, ও বাইরে দাঁড়িয়ে রইল। আমি জিজ্ঞাসা করলাম, কেমন দেখতে? দোকানদার কিন্তু চেহারার কোনো বর্ণনা দিতে পারল না। আমার সঙ্গে কেউ আসেনি শুনে লোকটা যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। একটু থেমে মনিকা আবার বলে উঠল, ওকে দেখতে না ভীষণ ইচ্ছা করছে আমার। কিন্তু চূড়ান্ত ঘটনা ঘটল এক শনিবার। অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছি। সবাই মনিকার এক দিদির বাড়ি যাব, রাত্রে খাওয়া দাওয়া সেরে ফিরব। আমি জামাকাপড় পরে একতলায় সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছি। মনিকাও সাজগোজ সেরে দোতলা সিঁড়িতে পা দেবে। খুকু ওর পাশ দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছিল। হঠাৎ ওর পা হড়কে গেল। মনিকা একটা আর্তনাদ করে উঠল। আমি নিচে স্থাণুর মতো দাঁড়িয়ে আছি। বুঝতে পারছি যে খুকু পড়ে যাচ্ছে, একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটতে চলেছে। কিন্তু আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে স্পষ্ট দেখলাম দুটো কচি হাত খুকুকে ধরে ফেলল, তারপর সোজা দাঁড় করিয়ে দিল। মুহূর্তকাল মাত্র, তারপরেই হাত দুটো মিলিয়ে গেল। একটা বিশাল সর্বনাশ হতে হতে থেমে গেল। মনিকা তরতর করে ছুটে এসে খুকুকে জড়িয়ে ধরল। খুকু কিন্তু ঠিক কে যে ওকে ধরেছিল তা বুঝতে পারেনি। ওর মুখে শুধু একটা ফ্যাকাশে হাসি ফুটে উঠল। এরপরেই আমি আর মনিকা আলোচনায় বসলাম। বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে সব কিছু বিবেচনা করে আমাদের স্থির করতে হবে আমরা এই বাড়িতে থাকবো কি থাকবো না। মনিকা বলল, দেখো, আমি যা বুঝেছি ও আমাদের মধ্যে ওর হারানো পরিবেশ ফিরে পেয়েছে। ও শুধু আমাদের ভালোই চায় না, এটাও চায় যে আমরা এখানে থাকি। তা না হলে খুকুকে অমন করে বাঁচাতো না। আর আগে যে ভাড়াটেরা এসেছিলেন তাদের মধ্যে ও মনোমতো পরিবেশ পায়নি বলেই বিরক্তি প্রকাশ করত আর চাইতো তারা বাড়ি ছেড়ে চলে যাক। আমরা স্বামী স্ত্রী আর খুকু, ওদের পরিবারও তাই ছিল। সবচেয়ে বড় কথা, ওদের সংসারের পরিবেশটা আমাদের মধ্যে খুঁজে পেয়েছে বলেই ও খুশি। আমি নিজে মা হয়ে অমন একটা কচি মেয়ের সুখ আনন্দকে কিছুতেই নষ্ট হতে দেব না। আমরা এই বাড়িতেই থাকব, তোমার কোনো আপত্তি কিন্তু শুনব না। মনিকার কথা শেষ হতেই আমার স্পষ্ট মনে হলো যেন একটা কচি মেয়ে মিষ্টি করে হাসল।